এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ও চাচা, ওইদিকে দেখো। কিটা দেখতাম, এখানে তো দেখার মতো কোনো সুন্দরী রমণী নাই। তুমি মিয়া বিশ্ব বদমাস, তোমার নজরে বালাদা। আমি আবার কিটা করলাম রে? তোমার কইছি তোমার ভাতিজির দিকে দেখো, ও কেমন টিং টিং করে কথা বলছে ওই গাদ্দারের সাথে। তা আবার টিং টিং করে বলে কেমনে? চাচা, ফাইজলামি করিও না, ওরে এখন থেকে সরাইয়া আনো, আমার গা জ্বলছে। এবার লাইনে আইলো সোজা কথা, সোজা সাপটা কবি ঘুরাইয়া কসকেন। দাঁড়া আনতেছি। এই বলে উনি সাথে সাথে জোরে ডাকেন। সিমরান এদিকে আয়, রুদ্র তোরে ডাকতেছে। শেষ। রুদ্রের মা নিজ্জতে ইসরায়েলি বোমা মায়েরা দিলেন নাজেম চাচা। উপস্থিত সবাই একবার রুদ্রের দিকে তো আর একবার সিমরানের দিকে তাকান। রুদ্র নাজেম চাচার এই কাণ্ডে লজ্জায় মাথা নিচু করে নিয়ে ফিসফিসে বলে, এই বেটা করু, কি কইলি এডি? তাড়াতাড়ি কথা ফেরা। না রে, রুদ্র ডাকছে না। গতকাল যে রুদ্র শার্ট রাখছিলি ওইটা দে তো। এটা শুনে সবাই স্বাভাবিক হন। আর রুদ্র তাও মনে মনে বলে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তোর যে এসব শুনে সিমরানকে জিজ্ঞেস করে, তুমি কি ওনার ওয়াইফ? সিমরান তুর্যের কথায় চোখ তুলে রুদ্রের দিকে তাকায়, যে কিনা সন্দিহান দৃষ্টিতে ওর পানে চেয়ে আছে। সিমরান বুঝতে পারে তুর্য ওর সাথে একটু লাইন মারছে, তাই মাথা নাড়িয়ে উত্তর দেয়, না, কিন্তু হব। তুর্য মনে মনে হতাশ হয়ে ভাবে, শালার একটা জীবন, যেদিকে চোখ দেয় ওদিকেই প্রি বুকিং মারা। সিমরান চুপচাপ রুদ্রের পাশে এসে দাঁড়ায়। সিমরানকে নিজের পাশে দাঁড়াতে দেখেই রুদ্র ছ্যাদ করে বলে ওঠে, এনে কি করছিস তুই? যা, তোর কাটুমের লগে কথা কগিয়া। তুর্য জিজ্ঞেস করছিল আমি আপনার বউ কিনা। তুই কি বলছিস? আমি না বলেছি। সিমরানের কথায় রুদ্রের দিল খচ করে ওঠে। সিমরানকে ম্লান স্বরে বলে, নাই তো বলবি। এই বলে রুদ্র চপা ট্রাক দেখিয়ে সেখান থেকে চলে যায়। সিমরান একটু মজা করেছিল, ব্যাস এতে ইচ্ছা ঘেটে গেল। সিমরানও রুদ্রের পেছনে পেছনে যায়। সিদ্দিক সাহেব এবং নাজহার 4 নম্বর চাচা ইকবাল সাহেব, ওনারা ছদ্মবেশ ধারণ করে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ছদ্মবেশ ধারণের একটাই কারণ, তা হলো ছাত্রলীগের এক পিওর গাদ্দারকে ধরা। দীর্ঘদিন ধরে খুঁজেও যাকে পাওয়া যায়নি, আজ হঠাৎ এক গুপ্তচর মারফতে জানা গেল সে রংপুরে আছে। লোকটির নাম শাহেদ, তাদেরই গ্রামের মানুষ। তাহলে প্রশ্ন থেকে যায়, কি করেছে এই শাহেদ যে তাকে ধরার জন্য এইভাবে পায়তারা করা হচ্ছে? আর কেনই বা তাকে ধরতে হবে? তাকে ধরার প্রণোদনা হলো তাকে জীবন্ত পুড়িয়ে মারা, নয়তো চাপাতি দিয়ে ইচ্ছে মতো পিস পিস করে কেটে ফেলা, তার রক্ত বোতল ভরে নিজেদের বাবার কাছে নিয়ে যাওয়া। নালহার চাচাদের মধ্যে 15 জন জীবিত আছেন, আর বেশ কয়েকজন মারা গেছেন। তাদের মধ্যে একজন ছিলেন সারোয়ার তালুকদার। সারোয়ার ছিলেন তালুকদার পরিবারের মধ্যে একমাত্র আওয়ামী লীগ নেতা। বয়স ছিল 27। পরিবারের সবাই ওনার এই দল করার বিরুদ্ধে হলেও উনি দল কখনই ছাড়েননি। ওনার এই বন্ধু ছিল শাহেদ আর ইমতিয়াজ। তাদের 3 জনের খাতির যেমন রাজনীতির প্রেক্ষাপটে মজবুত ছিল, তেমনি ব্যবসায়িক দিক থেকেও ছিল ঘনিষ্ঠতা। 2024-এর জুলাইয়ে যখন কোটা আন্দোলন শুরু হয়, সারোয়ার সে সময় প্রথম দিকে তার বিরুদ্ধে ছিলেন। তাদের ক্ষমতাসীন দল তখন এসবকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, সঙ্গে উনিও। কারণ একটাই, তাদের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অহংকার তাদের চোখে পর্দা ফেলে দিয়েছিল। তারা ভেবেছিল অতীতের মতোই ছাত্রলীগের লাঠি আর পুলিশের ধাওয়ায় ছাত্ররা মুখ ঢেকে ফিরে যাবে। কিন্তু এরপরেই তারা দেখলেন তরুণ প্রজন্মের এক অদম্য স্পৃহা, যা শুধু কোটার বিরুদ্ধে নয়, ছিল দীর্ঘ 15 বছরের বৈষম্য ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। ছাত্র জনতার এই গর্জন যখন সরকারের ভিত্তি কাঁপিয়ে দিতে শুরু করে,
তখন ভীত দল ও ক্ষুব্ধ প্রশাসন সিদ্ধান্ত নিল নির্মমতাই হবে এর একমাত্র জবাব। শুরু হলো রাষ্ট্রযন্ত্রের বেপরোয়া ক্ষমতার অপব্যবহার। পুলিশ, র্যাব এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, ছাত্রলীগের কর্মীরা একযোগে ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র জনতার উপর। লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড সব কিছু ব্যবহার করা হলো। কেবল লাঠি নয়, আন্দোলনের সম্মুখ সারিতে যারা ছিলেন তাদের লক্ষ্য করে চলল সরাসরি গুলিও। এই নির্মমতা থেকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হলো না মেয়েদেরও। খুবকালে ছাত্রী ও সাধারণ নারীদের উপরও হামলা করা হয়, লাঞ্ছিত করা হয় এবং অনেককে টেনে হিঁচড়ে আটক করা হয়। ক্ষমতা ও পেশি শক্তি ব্যবহার করে যাকে যেভাবে ইচ্ছে সেভাবে হেনস্থা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জোর করে হল থেকে বের করে দেওয়া হলো। বহু আন্দোলনকারীকে প্রকাশ্যে রাজপথ থেকে তুলে নেওয়া হলো, যাদের অনেকের আর কোনো খোঁজ মেলেনি। হাসপাতালগুলোতে গোপনে দাফন করা হলো অজ্ঞাত পরিচয় মৃতদেহ। শুধু প্রকাশ্যে হত্যা নয়, জুলাই মাসে ঢাকার রায়েরবাজার সহ বিভিন্ন কবরস্থানে বহু বেওয়ারিশ লাশ দাফন করা হয়। হাসপাতালের কর্মীরা জানান, পুলিশের অনুমতি ছাড়া অনেক লাশ সরাতে হতো। অনেক ক্ষত বিভৎস মৃতদেহ দাফন করা হয়, যার কোনো দাপ্তরিক রেকর্ড রাখা হয়নি। ক্যাম্পাসের হলগুলোতে ঢুকে নির্যাতন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সদস্যরা প্রতিবাদে শিক্ষার্থীদের উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছিল, যা ইচ্ছে তাই করা শুরু করে। নিজের দলের এই অমানবিক নির্যাতন সহ্য হয় না সারোয়ারের। সহ্য না করতে পেরে তিনি বেরিয়ে আসেন দল থেকে। 22শে জুলাই রাস্তায় ছাত্র জনতার পক্ষে নেমে পড়েন। পারেননি এই অবিচার সহ্য করতে, মৃত্যু হাতে নিয়ে লড়ে যান ছাত্র জনতার হয়ে। তিনি জানতেন রক্ষা কখনোই পাবেন না, ওনার দলের লোকই ওনাকে মারবে। তবে নিজের বন্ধুদের হাতে মরতে হবে তা বুঝতে পারেননি। 23শে জুলাই সকালে ওনার 2 বন্ধু ওনাকে নিজেদের পুরনো আড্ডাখানায় ডাকেন। যাবার আগে নাদের সাহেবকে সম্পূর্ণ ঘটনাটা বলেও গিয়েছিলেন সারোয়ার। সে যে গিয়েছিলেন আর ফেরা হয়নি ওনার বাড়ি। তালুকদাররা লাশটা অবধি পাননি। পাবানি বা কী করে? শাহেদ আর ইমতিয়াজে ওনাকে মেরে গুম করে দিয়েছিল। ইমতিয়াজ রাতারাতি দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং চলেও যায়, কিন্তু শাহেদ চায় না। তার মনে মনে ছিল বিদেশ গিয়ে আর কি হবে, এখানে এগুলো কিছুদিন পরে থেমে যাবে। তারপর না হয় নেতাদের পা চেটে চুটে নিজেও একটা নেতার পদ হাতিয়ে নেবে। কিন্তু তার হয় না, স্বৈরাচারের পতন হয়। সঙ্গে শাহেদও লুকিয়ে বেড়ায়। ওরা নিজের হাতে নিজের বন্ধুকে কুপিয়েছিল। ওদের ইচ্ছে ছিল না কুপানোর, কিন্তু উপর মহলের আদেশ। যে যে দল থেকে বেরিয়ে গেছে সে নিশ্চিত গাদ্দার। দলের বিভিন্ন পরিকল্পনা ক্রাইম এক্সপোজ করে দিতে পারে। বাধ্য হয়ে তারা সারোয়ারকে মারে, নয়তো তাদেরও মরতে হতো। যখন ওরা দুজন সারোয়ারকে কুপিয়েছিল, সারোয়ার শুধু হেসেছিলেন আর বলেছিলেন, তোরা বন্ধুত্বের এত নিষ্ঠুর পরিণতি কেন দিলি? শাহেদকে পেলে তালুকদাররা আর আস্থ রাখবেন না প্রতিজ্ঞা করেছেন। আজ একবার শুধু হাতে পান, তারপর হবে রক্ত দিয়ে করা গোসল। নিচে সবাই খাওয়া দাওয়া করছে। নাঝার রুমের বারান্দায় মাস্টার চাচ্চু, ছোট চাচ্চু আর নাঝার মোল্লা চাচ্চু দাঁড়িয়ে আছেন। নাঝাও আছে এখানে, সবার সঙ্গে ফায়জানও আছে। মোল্লা চাচ্চু গম্ভীর গলায় নাঝাকে জিজ্ঞেস করেন, কাজ হচ্ছে তো সব ঠিকঠাক? হচ্ছে। আর কত সময় লাগবে? সময় তো লাগবে, ধীরে ধীরে তো করতে হবে, তাই না? আচ্ছা ফুফু, তুমি এত অলস কেন? তাড়াতাড়ি কিছু করো না। আর যদি না পারো তাহলে পণ্ডিতই কেন করছিলে? ফায়জানের কথায় মেজাজ তির্যক হয়ে যায় নাঝার। বুকে 2 হাত গুজে শান্ত গলায় ওকে চোখ দিয়ে ইশারা করে। এদিকে আয়। ফায়জান ওর কথায় সরল মনে ওর দিকে আগায়, ভাবে হয়তো কিছু বলবে। ও আগাতেই নাঝা হাত বাড়িয়ে ওর চুলগুলো চেপে ধরে। দাঁতে দাঁত চেপে ফায়জানের ডান গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলে, তাহলে তুই কর, আয় তুই আমার জায়গায় আয়। থাপ্পড় মেরে ফায়জানকে ছেড়ে দেয়। ফুপুর নরম হাতের ঝাক্কাস গরম থাপ্পড় খেয়ে ফায়জান তিক্ত গলায় বলে, আল্লাহ, তোর মরা হাড্ডিতে এত শক্তি! আমার দাঁত নড়ে গেল রে।
আমার কাছে ইম্পর্ট্যান্ট কিছু আছে। ওর মুখে ইম্পর্ট্যান্ট শব্দটা শুনেই মাস্টার চাচ্চুর হালকা রাগ হয় আর উনি জ্ঞান দেওয়া শুরু করেন। নাজা, avoid showing important. I said make your English stand out, say small instead. নাঝা ওনার দেওয়া উপদেশ শুনে দীর্ঘশ্বাস ছাড়ে। এই মাস্টার চাচু মারাত্মক মানুষ। ছোটবেলা থেকে দেখে আসছে সিরিয়াস সময়েও উল্টাপাল্টা বা কমন ইংরেজি বললে উপদেশ দেওয়া শুরু করেন। আজও তার ব্যতিক্রম কিছু করলেন না। জীবন চলে যাওয়ার মুহূর্তেও উনি বলবেন ইংরেজি ঠিক কর। নাঝা মাথা নেড়ে সম্মতি দিয়ে বলে, I shall ensure that I articulate this viewpoint at the next juncture. The revision is commendable. It is now absolutely appropriate. নাঝা ওনার কথায় আবারও মাথা নেড়ে রুমে আসে। উদ্দেশ্য ফোন বিছানার উপর থেকে নেওয়া। যখনই ফোন হাতে নিতে যাবে তেমন মুহূর্তেই নুমান, সাফা আর তৌসির তাদের রুমে প্রবেশ করেন। সাফা নুমানকে নিয়ে রুমে প্রবেশ করতে করতে বলেন, এটা হলো তৌসিরদের রুম। নাঝা তাদের দেখে আর ফোন হাতে নেয় না। ওনাদের গলার স্বর পেয়ে মাস্টার চাচুটা স্বাভাবিক হাসি মাখা মুখে রুমে আসতে আসতে বলেন, তোমার রুম দেখতে এসেছো? আমরাও এলাম এই। তৌসির ওদের এই হাসি মুখের মিষ্টি বাণী শুনে একবার নাঝার দিকে তাকায়, তারপর আবার ওনাদের পানে দৃষ্টি নিবদ্ধ রেখে মনে মনে বলে, সুতানির পোলারা কি গাদ্দারের প্ল্যান করছিলি কে জানে, এখন পুঁটি মাছের মতো ভেলকে মারতাস। নাঝা সাফার দিকে 2 কদম এগিয়ে এসে বলে, আসুন না, এদিকে আসুন। না মা, বসবো না, তোমার চাচু দেখতে চেয়েছেন তাই নিয়ে এলাম। নাঝা আলতো মাথা নাড়ায়। সাফা আশেপাশে এক পলক তাকান, তখনই ওনার চোখে পড়ে নাঝার হাতের দিকে। এক হাতে চুড়ি আছে, অন্য হাতে নেই। এই বিষয়টি নজরবন্দি হতেই নাঝাকে সাফা জিজ্ঞেস করেন, তোমার আরেক হাতে চুড়ি কোথায়? খুলে রেখেছি। বিবাহিতদের চুড়ি এভাবে খুলে রাখতে নেই, হাতে পরতে হয় সব সময়। এবার নাঝার মাথায় চটজলদি একটা বুদ্ধি আসে। তৌসিরের দিকে আর চোখে এক নজর তাকায়। এই সুযোগ তৌসিরকে শরম দেওয়ার। এই লোক সবসময় বেশরমের মতো গালাগালি করে, আজ বাস দেওয়ার সুযোগ এসেছে। যদিও এতে নাঝাও লজ্জা পাবে, কিন্তু সবাই তো বুঝবে ও ছোট মানুষ, না বুঝে বলে দিয়েছে। আর শরমের তকমা তৌসির পাবে, যেমন ভাবা তেমন কাজ। নাঝা বলে ওঠে, আরে না, আমি খুলিনি তো চুড়ি, উনি খুলেছেন গতকাল রাতে। এটা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকেন। কি বলা উচিত খুঁজে পান না। নাঝা হুট করে এমন লজ্জা দেবে কল্পনাও করেননি। অতঃপর নাঝার কথায় মিটিমিটি হেসে ওনারা পেছনে তৌসিরের দিকে তাকান। তৌসিরের দিকে তাকাতেই চোখ কপালে উঠে যায়, কারণ ওখানে তৌসির নেই। এক মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে। এতে একটু স্থির শ্বাস ফেলেন সবাই। এদিকে নাঝার মুখ থেকে এমন ডাহা মিথ্যা শুনে তৌসিরের হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। ওর কথা শুনেই ইজ্জত বাঁচাতে আলগোছে রুম থেকে বেরিয়ে এসেছে। করিডোরে দাঁড়িয়ে আশেপাশে নজরে তাকিয়ে আর বলে, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। আমার ডাইকাতিনি আমার ইজ্জতের ডাকাতি কইরা দিল রে। এক পর্যায়ে সবাই রুম থেকে বেরিয়ে যান। সবাই যাওয়ার পর এবার রুমে ফিরে আসে তৌসির। আজ নাঝার সঙ্গে কিছু একটা হয়ে যাবে। কেন এত মিথ্যা বলল? রুমে এসে দেখে নাঝা রুম থেকে বেরোতে নিচ্ছে। তৌসিরকে দেখে 2 কদম পিছিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এখন এখানে কি করেন? নিচে যান, মেহমানদের সাথে থাকুন। তৌসির ওর ন্যায় চঞ্চল চোখে চেয়ে থাকে কিছু সময়। বাহ, আজ তো মারাত্মক লাগছে এই নিরুপমাকে। কালো সুতির একটা গাউন আর লাল পাজামা ওড়না পড়েছে। তৌসিরের ভিতরে হঠাৎই কিলবিল করতে থাকে। এই মেয়েটা জাদু জানে, প্রতিদিন নতুন নতুন রূপ ধারণ করে আর তৌসিরকে পুড়িয়ে মারে। এই জাদু করার দায়ে একে 2-1টা মামলা দেওয়া উচিত। ডাকাত কি আর এমনি এমনি বলে? তৌসিরের অন্তর এই নারী ডাকাতি করে নিয়েছে। কঠিন থেকে কঠিন সাজা হওয়া উচিত এই নারীর। তৌসির শিকদারকে নিজের মায়ায় ফেলে দিচ্ছে, কঠিন পাপ করে ফেলছে। তৌসির এই মহা ভাবনার সমাপ্তি ঘটিয়ে এবার হাত বাড়িয়ে নাঝার হাত টেনে নিজের নিকটে নিয়ে আসে। নাঝা আসতে চায় না, উল্টো তৌসিরের থেকে ছিটকে সরে যাওয়ার চেষ্টা করতে করতে বলে,
ধুর, নিচে যান, মেহমানদের সাথে কথা বলুন। মেহমানদের সামনে যাওয়ার মুখ রাখছো? মিথ্যা বললা কেন? আমি তোমার চুড়ি খুলছি? নাঝা তসিরের প্রশ্নে আলতু ঘাড় কাত করে। বেশ অস্বস্তি হচ্ছে নাঝার। তসিরের হাত দুটো ভারী ব্যাপুরুয়া। কোমরে রাখা হাতের আঙ্গুল দিয়ে বারবার নাঝার কোমরে পেটে খুঁচাচ্ছে। নাঝা ছটফট করে উঠে বলে, আমার ইচ্ছা হয়েছে তাই আমি বললাম। সত্যিটা তো আপনি জানতেন, তাহলে বাধা দিলেন না কেন? বেইজ্জত করছো? আর করানোর ইচ্ছা ছিল নাকি যে এমন পরামর্শ দিতাছো? এই বলে নাঝাকে পেঁচিয়ে রাখা হাতের বাঁধন আরো শক্ত করে নাঝাকে নিজের আরেকটু কাছে টেনে আনে। তসিরের এই কাজে বিরক্তির এক সূক্ষ্ম রেখা নেমে আসে নাঝার মুখপানে। অন্তরে একরাশ অস্বস্তি নিয়ে বলে, ছোঁয়া কাছে টানা পছন্দ না আমার, অস্বস্তি লাগে, বিরক্ত হই। নাঝার কথায় তসির কোনো প্রতিক্রিয়া দেখায় না। এতটুকু অন্তত বুঝে নাঝা এসবে অভ্যস্ত নয়। তদফলে নাঝার এই বাণী উচ্চারণ তসির আলতু হেসে ধারণ করে, আমি জানি তুমি এইসব পছন্দ করো না, তোমার বয়সটাই এমন, কিন্তু কি করতাম কত, আমিও তো পুরুষ। এই বলে অন্য কিছু বলতে যাবে তার আগেই নাঝা তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে ক্ষীণ অনুনাদে বলে, আপনার নিজেকে গুটিয়ে রাখার সংগ্রাম আমার অজানা নয় তসির। আমার সন্তুষ্টি শুধু এটুকুতেই যে আপনি আমার মানসিক শান্তিকে সম্মান করেছেন, যথাসম্ভব আমার থেকে দূরে থেকেছেন বা থাকছেন। আপনার এই নিরাসক্তি আপনার করা অন্যান্য সকল ঘাটতির ঊর্ধ্বে। আমার ভালো লাগার একমাত্র কারণ হয়তো এক প্রকার করুণাই দেখাচ্ছেন আমার অস্থিরতার প্রতি। এটা করে আপনার নিজস্ব চাহিদা আছে, তা আমি বুঝি। আমি জানি আপনারও আকাঙ্ক্ষা আছে কিছু পাওয়ার, কিছু চাওয়ার। তবে বিশ্বাস করুন, এই জিনিসটা বুঝতে পেরেও আমার শ্বাস রুদ্ধ হয়ে আসে। আমি বারংবার চেষ্টা করি নিজের এই ছটফটানিকে অস্বীকার করতে, আপনাকে বর্তমানের সত্য হিসেবে গ্রহণ করতে চাই। কিন্তু অতীত এবং আমার ভেতরের অস্থিরতা আমাকে বর্তমানের কাছে পৌঁছতে দেয় না। নাঝারের স্বীকারোক্তিতে তসির স্তব্ধ হয়। অচঞ্চল চাহনি নিয়ে শুধু নাঝার পানে চেয়ে থাকে আর ভাবে, এতদিন ভাবতাম আমার ডাকাতনির বুঝ কম, কিন্তু আজ তো দেখি আমার দাদার চেয়েও বেশি বুঝ আছে ওর। বাহ তসির বাহ, তুই জিতালই সস মারাত্মক একছি। তোর এই পোড়া কপালে লাল ছন্দের গুড়া লাগলো কেমনে? না, কারো দুয়া টুয়া লাগলো? জীবনে তো কারো ভালো করিস নাই, তাহলে দোয়া লাগবে কেমনে? মনে হয় দয়াল এবার একটু দয়া করে ভিক্ষা দিছেন। সবই দয়ালের দেওয়া দয়া। তসিরকে নিজের পানে এভাবে চেয়ে থাকতে দেখে নাঝা ভ্রু কুচকায়। নাঝার মুখের প্রতিক্রিয়া দেখে তসির বাস্তবে ফিরে আসে। অতপর কোনো কথাবার্তা ছাড়াই হুট করে নাঝাকে এক টানে কাছে টেনে অভ্যাসের মতো নাঝার গালে নিজের নাক ঠোঁট ঠেসে ধরে আর ফিসফিসে বলে, আমার কোনটা লাগতো না এখন? খালি এমনি দুই একটা চুমুটুমু খাওয়ার সুযোগ দিও। নাঝা পরে বিপদে বেজায় খারাপ অনুভূতি অনুভব হচ্ছে, তথাপি কিছু বলতে পারছে না তসিরকে। নাঝা ছটফট করতে করতে তসিরের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে, দাড়িগুলো আমার গাল শেষ করে দিচ্ছে, সরুন। আর কয়দিন সহ্য কইরা নাও, পরে লম্বা হইয়া গেলে আর গালে গাঁদব না। তাহলে লম্বা হওয়ার পর আইসেন। এখন ছাড়ুন, নিচে যাই, কাজে সাহায্য করি ওনাদের। তুমি কার বাল ফালাইবা অনেক গিয়া? 20-22 জন মানুষ আছে, কাম করবে না তারা? কাজ করার নয় বিষয়টা, বিবেক বলতে কিছু আছে, তাই না? বিবেক আর তুমি মারাইও না, চুপচাপ খাড়া থাকো। আমি যে সময় ছাড়মো ওই সময় যাইবা, আর কোনো কথা না। ব্যাস, নাঝাও চুপ করে যাই। যেটা যেমন হচ্ছে তেমনই হোক, পরিস্থিতির তালে তালে শুধু তাল মেলাক। সবরে নেওয়া ফলে দেখা যাক ওর ভাগ্য কি দেয়, ওর থেকে আর কি নেয়। তসিরা নিজেদের বাগানের আড্ডাখানায় বসে আছে, যেখানে সবসময় আড্ডা দেওয়া হয়। সবাই সোফায় বসে আড্ডায় মেজেছে, আর তাদেরই পাশে একটা গ্লাসের কফিনের ভেতর একজন ডাক্তার প্রাণ বাঁচাতে চিৎকার করছে। ডাক্তারের চিৎকার করার কারণ হচ্ছে তাকে কফিনের ভেতরে ঢুকে কতগুলো বিষাক্ত কালাচের বাচ্চা ছেড়ে দিয়েছে তসির। সবগুলো তার কানের ভেতর দিয়ে ঢুকে মগজে চলে গেছে। পায়ে, নাভিতে, গলায়, চোখের ভেতরে মারাত্মকভাবে দংশন করছে।
একসময় দংশনের আঘাত সহ্য করতে না পেরে ডাক্তারটি মারা যায়। এই ডাক্তারকে মারার প্রধান কারণ হলো সে গাদ্দারি করেছে। কি গাদ্দারি? তৌসিরের ওষুধ কোম্পানি আছে, ওর নিজের ব্যবসা বলতে 2টি ওষুধ কোম্পানি আছে, সাথে টাউনে কয়েকটি দোকান। জীবনে যত ছল ছাতুরি করেছে তার সব কিছুর মূল মিলিয়ে কোম্পানিগুলো দাঁড় করিয়েছে। তৌসির নিজের বিজনেস এম্পায়ার ধরে রাখতে এক কৌশল নিয়েছে। এই কৌশলটা মেডিকেল এথিক্সকে একেবারে বুড়ো আঙ্গুল দেখায় বলা যায়, কিন্তু মার্কেটে টিকে থাকতে এটি অলিখিত রুল। শহরে অনেক নামকরা ক্লিনিকের কিছু ডাক্তারদের সঙ্গে ওর ডিল হয়। আপনার পেশেন্ট ভালো হোক বা খারাপ, প্রেসক্রিপশনে থাকবে শুধু আমাদের কোম্পানির মেডিসিন। রিটার্নে প্রতিটি প্রেসক্রিপশনের জন্য আপনাদের দেওয়া হবে মোটা অঙ্কের কমিশন। ডাক্তারের কাছে এটা এক্সট্রা ইনকাম, এক ধরনের গ্যারান্টিড বোনাস। কিন্তু এর আসল দাম চুকাতে হয় পেশেন্টকে। পেশেন্ট যখন সরল বিশ্বাসী ডাক্তারের চেম্বারে ঢুকে, তখন তো সে আর জানে না তার জন্য লেখা ওষুধটা তার হেলথ কন্ডিশন অনুযায়ী নয়, বরং ডাক্তারের কমিশন টার্গেট অনুযায়ী। ফলাফল, সঠিক ডায়াগনোসিস হওয়ার পরও ভুল বা অপ্রয়োজনীয় মেডিসিন খেয়ে অনেকে রিকভারি হারিয়ে ফেলে, কেউ কেউ আরও খারাপ অবস্থায় চলে যায়। তো এই ডাক্তারও তৌসিরের সঙ্গে ওই চুক্তিতে কাজ করছিল। কিন্তু গতকাল তৌসির জানতে পারে সে শুধু তার কোম্পানির মেডিসিনই প্রেসক্রাইব করেনি, বরং একই রোগের জন্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির প্রোডাক্টও লিখে দিয়েছে। অর্থাৎ সে এক প্রেসক্রিপশনেই 2 কোম্পানি থেকে কমিশন নেওয়ার গেম খেলছে। এক ঢিলে 2 পাখি মারার কৌশল আর কি। তো কিভাবে তৌসির ডাক্তারের শয়তানি ধরতে পারল? আসলে চুক্তিবদ্ধ ডাক্তাররা আসলেই কোম্পানির মেডিসিন প্রেসক্রাইব করছে কি না সেটা ট্র্যাক করার জন্য তৌসিরের নিজস্ব একটা মনিটরিং টিম আছে। একদম প্রফেশনাল সেট আপ বলতে গেলে। এই টিমের মেম্বাররা শহরের সেই সব চুক্তিবদ্ধ ক্লিনিকের ভেতরে ইনফিলট্রেট করে রাখে নিজেদের। কেউ রোগী সেজে যায়, কেউ ক্লিনিকের স্টাফ সাজে। তাদের টাস্ক ডাক্তারের চেম্বার থেকে বের হওয়া আর রোগীর প্রেসক্রিপশনটা এক ঝলক দেখে নেওয়া, বা চুপি চুপি একটা ছবি তুলে কোম্পানির সার্ভারে আপলোড করা। গতকালও এই নজরদারির দল তাদের কাজ করছিল। দিনের শেষে যখন প্রেসক্রিপশনগুলো ছবি তৌসিরের কাছে পৌঁছায়, তখনই ধরা পড়ে এই ডাক্তারের দ্বিমুখী শয়তানি। এই জন্য তৌসিররা ডাক্তারকে তুলে এনে এমন মৃত্যু দেয়, ডাক্তারকে মরে যেতে দেখে রুদ্র আফসোসের সুরে বলে, বেচারা মইরা গেল। রুদ্রের কথায় মিনহাজ মামা মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে বলেন, খানকির পোলারা নিজের অভ্যাসে নিজেরাই মরে। নাজেম চাচা চুপচাপ সিগারেট টানছিলেন, এতক্ষণ কোনো বক্তব্য রাখেননি। তবে হঠাৎই তৌসিরের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলেন, বাবা তৌসির, তুই এগুলা বাদ দিয়া ভালো হ। তুই বিয়া করছস, সংসার আছে তোর, আর কতদিন এই মন্দগামে থাকবি? নাজেম চাচার কথা এখানে বসে থাকা সবাই ভিমড়ে খেয়ে যান। আর খাওয়ারই তো কথা, জিনের মুখে আয়াতুল কুরসি শুনে এমনই তো হবে। পাপের বাপ প্রায়শ্চিত্তের জ্ঞান দিচ্ছে। তৌসির নাজেম চাচার কথা তোয়াক্কা না করেই তাচ্ছিল্যের সহিত উচ্চারণ করে, মন্দ আছি, মন্দই থাকি, ভালো লোকের আবার বদনাম বেশি। হোক কথা ভাই কইস। এই মাদার চুদ, তুই আর বেলকি মারিস না। বেলকি মারি ছোট চাচার রাগে ফাগুনে। তৌসির ওদের এসব ফাউল ঝগড়ায় মন না দিয়ে নিজের জীবনের কথা চিন্তা করতে থাকে। মাঝে মতো তৌসিরেরও ভবিষ্যতের চিন্তা হয়, কিন্তু এই চিন্তা বেশিক্ষণ স্থায়ী হয় না। সবাই হাসি ঠাট্টায় মেতে উঠেছে। হারির মধ্যেও তৌসির তিক্ত গলায় বলে উঠে, জীবনটা শেখ হাসিনার মতো হইয়া গেছি রে, যেমনি যাই অমনি বদনাম আর বিপদ। হাসিনা আপার জীবনটা বর্তমানে মেলা কঠিন। একবার ভাবো তোমরা, এমনিতেই এত বিপদ দূর করতে যে দোয়া পড়ব, হেডার নাম ইউনুস। নহমানের বলা হঠাৎ এমন কথাই অট্ট হাসিতে ফেটে পড়ে সবাই। হাসির এই মুহূর্তে রুদ্র ফোন বের করে সবার চোখের সামনে একটা ভিডিও ধরে আর শক্ত সুরে বলে, এই যে এখন দাঁত কেলানি বন্ধ করো। গুলজার তো ভাইরাল হয়ে গেছে, এবার মেয়েদের পথ তুসির ভাইয়ের থেকে না নেয়। কি নিয়ে আবার ওই সুদানির পোলা বগা হইল? আরে
গতকাল একটা ইন্টারভিউতে ওর বউ কথা কইছিল, তখন ওই সময় ওর বউয়ের বুকের কিছুটা দেখা গেছিল মনে হয়। আর কোন মগা এটা ভিডিও কইরা ভাইরাল করে দিছে। ভাইরাল হওয়ার পর ওর বউ লাইভে ওরে লইয়া আইয়া কান্নাকাটি কইরা মানুষের নিজের পক্ষে লইয়া গেছে। এখন সবাই সমবেদনা দিতাছে। আজকে টপ সার্চ গুলজার আর ওর বউ। ওই মাগি আর ওর জামাই নিজেদের কন্ট্রোভার্সি নিজেরাই করেছে, তাইলে আমিও এই খেলায় একটু সামিল হই। কেমনে? তসির কেরামতকে ইশারা করে আর বলে, কেরামত, ভিডিও অন কর, খালি আমারে দেখাবি আর সবাই মুখ বন্ধ রাখ। কেরামত কোনো প্রশ্ন না করে ভিডিও অন করে, কারণ সে জানে তসির যাই করবে সঠিকই করবে। তসিরের পদক্ষেপ ভুল কখনোই হয়নি আর হবেও না। কেরামত জুম করে ভিডিও শুরু করে। তসির রুদ্রের দিকে তাকিয়ে ইশারা করে। রুদ্র না বুঝেও মাথা নাড়ায়। তসির বলতে শুরু করে, এগুলো আসলে বাজে জিনিস। একজন মহিলাকে এভাবে হেনস্থা করা উচিত হয়নি। আজকালকার মিডিয়ায় অবস্থা তো কুকুরদের মতো হয়ে গেছে। এগুলো কেমন নীতি? মানুষ কী করে এমন সিরিয়াস কিছু নিয়েও ইস্যু ক্রিয়েট করতে পারে জানা ছিল না। এসব মিডিয়া বয়কট করা উচিত। হ্যাঁ ভাই, ঠিকই বলছেন। কেরামত ভিডিও অফ করে দেয়। নোমান ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি করতে চাইতেছো? কেরামত, গুলজারের যেই ম্যানেজার আমাদের ভাইয়া কাম করে, সেই এই ভিডিও ওরে দিয়া কবি ছলে কৌশলে যেন ওই মাদার চুত্রে দেখায় আর বলে ওর নিজস্ব গুপ্তচর আমার লগে আছে। তোর মতলবটা কি? এই ভিডিও যে ওরে যদি দেস তাহলে ওই সুদানের পোলা এটারে খারাপভাবে এডিট করে মিডিয়ারে দিব, তখন বুঝবি নে বাস কেমনে কেমন আর কত প্রকার। এই সাওয়ার নাতি বন্ধ কর তোর বগার প্যান প্যান। আমি যা করতাছি তার ফল বের হইলে বুঝবি কি করছি। আরে তুই এত কথা কইস না, ওর যা ইচ্ছা করুক, বাস খাইলে আমরা লগে নাই। তোদের মতো মগা দুনিয়ায় দুইটা নাই। দেখিস আগামীকাল টপ সার্চে আমি থাকবো। কেমনে? শুধু দেখে যা, এটা রাজনীতির খেলা, এনে ব্রেনটা ইম্পর্টেন্ট। মাগরিবের পর তালুকদার বাড়ির মাগরিবের পরের সময়টা মনোমুগ্ধকর। প্রতিদিনকার মতোই মনের মতো আমেজ জমে উঠেছে বাড়ির পরিবেশটা। শতকের কাছাকাছি সদস্য সংখ্যা এই বাড়িতে, যার মধ্যে যুবক আর কিশোর ছেলেদের সংখ্যাটাই অনেক বেশি। মাগরিবের পর বাড়ির চারপাশের উঠানগুলোতে আলো ঝলমলে পরিবেশ। লাইটগুলো জ্বলে ওঠায় চারদিক ফকফকা হয়ে আছে, সাথে বইছে মৃদু বাতাস। বাগানের একপাশে রয়েছে খোলামেলা রান্নাঘর। 4-5টি পিলারের ছাদ দিয়ে দাঁড়িয়ে থাকা এই রান্নাঘরে গ্যাসের চুলা, লাকড়ির চুলা, ফ্রিজ সব কিছুর ব্যবস্থায় রয়েছে। যার যা ইচ্ছে সে নিজে এখানে সে বানিয়ে নিতে পারে। এত মানুষের জন্য বাড়ির মহিলারা সবসময় চা নাস্তা তৈরি করতে পারেন না। ঘরের রান্নাঘর থেকে শুধু মাগরিবের পর একবার আর সকালে একবার সবার জন্য চা নাস্তা তৈরি হয়। এরপর যার যখন চা কফি বা অন্য কিছু খাওয়ার ইচ্ছে হয় সে এখানে এসে নিজের হাতে বানিয়ে নেয়। তালুকদার বাড়ির উঠোন আর বাগান দুটোই বেশ প্রশস্ত। 5তলা বাড়িটির প্রতিটি তলায় 30টিরও বেশি কক্ষ রয়েছে। আর হবেই বা না কেন, এত বড় বংশধর। বাড়ির একদিক থেকে অন্যদিকে যেতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। যদি এই বাড়িটি 1 যুগ আগে তৈরি, তবে এটিকে নতুন করে মডার্ন স্টাইলে মেরামত করা হয়েছে। আজ শুক্রবার হওয়ায় বাড়ির সব পুরুষ সদস্যই বাড়িতে উপস্থিত। এই সময় কেউ হয়তো নিজের ঘরে বসে আছে, কেউ বাড়ির ভেতরে টিভি দেখছে, আবার কয়েকজন মিলে দল বেঁধে বাগানের প্রজেক্টর লাগিয়ে সিনেমা দেখছে। কেউ কেউ গেমিং হলে কম্পিউটারে গেম খেলায় ব্যস্ত, কেউ কেউ ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলায় মগ্ন, আবার কেউ কেউ চোখে কাপড় বেঁধে একজন আরেকজনকে নারকেল গাছের পাতা দিয়ে উড়াধুরা মারার খেলায় মেতে উঠেছে। আনন্দ কোলাহলে মুখরিত তালুকদার বাড়ি। তবে এসবের মধ্যেও আলাদা এক সুন্দর তৈরি হয়েছে, আর তা হলো বাগানের ডান দিকটায় অপার্থিব সমাবেশ। চারিদিকে শিশুদের কোলাহল, পাখির কিচিরমিচির আর হালকা বাতাসে দুলছে গাছের পাতা। মাঝখানে দড়ি টেনে সাজানো হয়েছে আসন, যেখানে সারিবদ্ধ হয়ে বসে আছেন তালুকদার বাড়ির যারা মাদ্রাসায় পড়েন, ছোট বড় সবাই প্রায়।
তাদের মুখে আগ্রহ, চোখে প্রত্যাশা। সামনে বসে আছেন সবার প্রিয় মোল্লা চাচ্চু। কুইজ প্রতিযোগিতা হচ্ছে এখানে, আর আজকের প্রতিযোগিতার পরিচালক উনি। পরনে সাদা পাঞ্জাবি আর কালো লুঙ্গি, মুখে শান্ত হাসি নিয়ে প্রশ্ন করছেন। চলুন কিছু কুইজের প্রশ্ন আপনাদেরকেও পড়াই। মোল্লা চাচ্চু প্রশ্ন করেন, বলো তো কোন সাহাবী দাজ্জালকে দেখেছিলেন? সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। ঠিক তখনই এক কণ্ঠ জুড়ে উঠে আসে, নাম যার ইয়াহিয়া, নাজহার বড় চাচার ছোট তরফের বড় ছেলে খালিদের সন্তান। ও আত্মবিশ্বাসের সঙ্গে বলে, সাহাবী তামিম আদ্দারি রাদিয়াল্লাহু আনহু দাজ্জালকে দেখেছিলেন। তিনি ও তার সঙ্গীরা এক দীর্ঘ সমুদ্র যাত্রায় একটি দ্বীপে পৌঁছে দাজ্জালের মুখোমুখি হন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে ফিরে এসে সব ঘটনা বর্ণনা করেন, যা হাদিসে উল্লেখ আছে। মাশাআল্লাহ, একদম ঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্ন করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লকব কি ছিল? আসাদিকুল আমিন। জেজাকাল্লাহ। এবার বলো, কোন নবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বিতীয় মা বলা হয়? ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচিকে। চারপাশে ছড়িয়ে পড়ে সুবহানাল্লাহ সুরে। এরপর প্রশ্নের ধারা আরও গতি পায়। তিনি প্রশ্ন করেন, কোন নবী জান্নাতের হরকে বিয়ে করেছিলেন? হযরত শেষ আলাইহি ওয়াসাল্লাম। উত্তর পেয়ে সন্তুষ্ট হয়ে চারপাশে তাকিয়ে আবার প্রশ্ন করেন, কোন নবী তার বাবার চেয়ে বয়সে বড় ছিলেন? উত্তর অনেকগুলো আসে কিন্তু সঠিক মিলে না। পাশ থেকে তালহা ভাই সে সমাবেশে বসতে বসতে উত্তর দেন, হজরত উজায়ের রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে বাবার চেয়ে 100 বছরের বড় ছিলেন। উত্তর শুনে মোল্লা চাচ্চু মুচকি হেসে আবার প্রশ্ন ছুড়েন, নবীজির কবর কে খনন করেছিলেন? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। তালহা নাম শুনে সবাই মুচকি হেসে তালহা এক নজর ভাইয়ের দিকে তাকান। মোল্লা চাচ্চু ফের প্রশ্ন করেন, কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ আছে? হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। হজরত মুসা আলাইহিস সালাম। চলো কুইজের মধ্যে একটু বিরতি নিয়ে পড়ি। সুবহানাল্লাহি আজিম ওয়া বিরামদিহি সহি। তিরমিজি 3464তম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহির আজিম ওয়া বিরামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি খেজুরের চারা লাগানো হবে। হাদিসটি হাসান সহি গাবির হিসেবে বিবেচিত হয় এবং এটি জাবির রাসূল থেকে বাণী। চলো পড়ো, সুবহানাল্লাহি আজিম ওয়া বিরামদিহি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। রজনী প্রায় দ্বাদশের দ্বার প্রান্তে, নিঃস্বর প্রায় অন্তিম লগ্নে। নাজহা ব্যালকনিতে রাখা সোফায় বসে আছে, হাতে একটা গিটার ধরা। গতকাল যখন সবাই এসেছিলেন তখন নাজহার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যা আছে সব 7 লাগেজে করে নিয়ে এসেছেন আলাদা ভ্যান দিয়ে। নাজহা 2 দিন আগে ওর ছোট চাচুকে বলেছিল, তুমি যদি পারো তাহলে আমার সব কিছু নিয়ে এসো একদিন। আমার রুমের কাবার্ডে যেন একটা সুতো না থাকে। নাজহার কথা মতোই ওনারা নিয়ে এসেছেন। আজ নাজহাকে কয়েকদিনের সফরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনেক পায়তারা করেছেন তারা, কিন্তু নাজহা যায়নি। যাওয়ার ইচ্ছেও নেই। কেনই বা যাবে? কী কারণে যাবে? প্রতিটি পরিবারেই ফ্যামিলি পলিটিক্স নামে একটি বিষয় থাকে, আর সেই ফ্যামিলি পলিটিক্সের শিকার হয় প্রতিটি পরিবারের কেউ না কেউ। নাজহা এমনই এক ইস্যুর শিকার। সে মনে মনে পণ করেছে, যতদিন তৌসিরের অধীনস্থ রয়েছে ততদিন তালুকদার বাড়ির ফটক বেরোবে না। সিদ্দিক সাহেবও ফোন দিয়ে মিনতি করেছেন, আম্মা আও, ওদের সাথে চইল্লাও, তোমার দেখিবার লাগি কলিজা শুকাইয়া গেছে, আম্মা আও, ওগোর সাথে চইল্লাও। এই অসহায় মিনতিও নাজহার মন গলাতে পারেনি, কারণ সে জানে যে এসব মনের কথা নয়, শুধুই বাহিরে দেখানো প্রেম। নাজহার 3টি গিটার আছে, একটা সাহেব ভাই দিয়েছেন, একটা ইকরাপার, একটা তালহা ভাই। এই মুহূর্তে নাজহার হাতে যে গিটারটি তা তালহা ভাইয়ের দেওয়া। নাজহা গিটারের তারে হালকা আঙ্গুল বুলাচ্ছে, আর এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে এই ভবনময়ী বেদনার কথা ভাবছে। এই যন্ত্রণার মুহূর্তে হাজির হয় তৌসির। মুচকি হেসে সোফার সামনে রাখা ছোট্ট
মুড়ায় বসতে বসতে নাঝার দিকে চূড়া চোখে চেয়ে বলে, কি তালো আমার ডাকাইনি, তুমি গানও গাও না কিতা? তসিরের ছুরা ব্যঙ্গবাণীতে নাঝা অতিষ্ঠতা অনুভব করে, যাকে বলে বড্ডর চেয়েও বড্ড বেশি অতিষ্ঠতা। গরম চোখে তসিরের দিকে তাকায়। তাকানোর উদ্দেশ্য ছিল একটি কড়া কথা বলার, কিন্তু তাকানোর পর সেই উদ্দেশ্যটা গায়েব হয়ে যায়। তসিরের মুখের হাসি বরাবরই সুন্দর, কিন্তু সুন্দর নয়, একদম মন কাড়ার মতো মনোমুগ্ধকর, যাকে বলে তুলনাহীন, মুগ্ধতায় পরিপূর্ণ। তসির হাসছে, ঠোঁটের কোণ বেয়ে ব্যাখ্যালি মতে লাল সরুর মতো পানের পিক গড়াচ্ছে। নাঝার কঠিন চোখের চাহনি নরম চাহনিতে রূপ নেয়। তসিরকে পান খেতে দেখেনি, তবে জানে যে তসির মাঝে মধ্যেই পান খায়, তাও চুন জর্দা এগুলো ছাড়া, শুধুমাত্র পান আর সুপারি। তসিরের এই পান খাওয়া দেখে নাঝার ঠোঁটের কিনারায় একচুলতে মেকি হাসি ফুটে ওঠে, তাও তার নিজের অজান্তেই। নাঝা এটা ঠিকই বুঝতে পারে যে পানের পিক পড়ছে, এ বিষয়ে তসিরের বোধগম্য হয়নি। আজ আবার তসিরের পরনে সাদা পাঞ্জাবি আর কালো পায়জামা, একটা হ্যান্ডসাম ভাব আসছে তাকে দেখে। নাছাকে মুচকি হাসতে দেখে তসির ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি তালো, হাসো কেন? বাহ, আজ তো আপনার আলাদা আলাদা লাগতেছে। নাঝার বলা আলাদা আলাদা কথাখানি বুঝতে পেরে তসির মনে মনে একটু খুশি হয় অন্তরে বনে। এসব আমার মায়ারা থেকে তো জীবনেও নিজের প্রশংসা শোনা আমার কাম্য না, কিন্তু তারপরও আলাদা আলাদা বললো মানে ভালোই বলতেছে। আমার মতো কাওয়ারে যে ভালো কইল এটাই অনেক, একটু ভাব নাই, তাইলে নয়তো ইমেজ নষ্ট হইয়া যাইব। এমনিতেও ইমেজের যে হাল, এই ভেবে তসির নিজের ঠোঁটের কিনারে এক তির্যক হাসি টেনে ধরে, দুই হাত উঁচিয়ে পাঞ্জাবের কাঁধের ভাঁজটা একটু টেনে তুলতে তুলতে ভাব নিয়ে রঙ্গ গলায় বুনে, হ্যান্ডসাম লাগতেছে, ওইটা কও না, আলাদা আলাদা হওয়ার কি আছে? জীবনে শুনেছিলেন কোনো মেয়ের থেকে এই কথা যে এখন আশা করতেছেন? আরে কি যে কও না, আমার ডাকাইত নেই। শুনছি মানে? প্রেমের প্রস্তাব পর্যন্ত দিছে অনেকে। লোক আমি মন্দ হইলেও দেখতে সুন্দর আছি বটে। তাহলে প্রেম করেননি? আরে এসব ফাউল কামে আমার ইন্টারেস্ট ছিল না। কেন ছিল না? যুদ্ধে যাওয়া ঘোড়া কি আর বিয়েতে নাচে? তসিরের কথার মর্ম বুঝতে পেরে নাঝা পেছনে পাশে ঘাড় ঘুরিয়ে এক নজর চেয়ে আফসোসের সুরে বলে, ইস, একটা প্রেম আপনার কপালে জুটলে আমি আপনার কপালে জুটতাম না। সত্যি আমার মতো কাউয়ার কপালে তোমার মতো রত্ন সমতুল্য ডাকাত কেমনে জুটলো, ওইটা আমি নিজেও ভাইবা পাই না। আমি কি ডাকাতি করলাম? তসির এবার আর প্রতি সময়ের মতো নাঝার কথাই তর্কে যায় না, উল্টো তা উপেক্ষা করে মুখ চিরে মর্মের ভার নামিয়ে তৃষ্ণার্থ দৃষ্টিতে নাঝার মুখ নিরীক্ষণ করে। ইস, ওর মুখপানে দৃষ্টি নিবদ্ধ রাখতেই তসিরের মন মোহান্ত হয়ে যায়। তসির প্রায় ভুলেই যায় কোথায় বসে আছে, কি তার করণীয়। নাঝার লাবণ্যে তসিরের আত্মা তৃপ্ততায় আচ্ছন্ন। তসির পলক্ষীন চোখে আবিরাম তৃষ্ণা নিয়ে চেয়ে থাকে নাঝার নাই। চারিদিকে আলতো বাতাস বইছে, অক্টোবরের রাত বলে কথা। আরই মধ্যে চাঁদের কনক জ্যোৎস্নায় নাঝা বসে আছে। চাঁদের আলোয় সে উপচে পড়ছে নাঝার মুখপানে। ওর ত্বক তুষার ধবল ও স্নিগ্ধ শুভ্র হওয়ায় অতি মোহময় লাগছে। এই শুভ্র লাবণ্যময়ী মুখমণ্ডলে চাঁদের আলো পড়ে এক অনুপম আভা সৃষ্টি করেছে। নাঝার চোখজোড়া তো সবসময় ভয়াবহ সৌন্দর্য বহন করে। এ আখিদয় সুপ্রায় শ্যামল মরক্তমণির মতো অন্তঃসলীলা। তার উপর এই প্রহেলিকাময় নেত্রকোণে আজ ক্রোধের বদলে ললিত মমতার সঞ্চিত। নাঝার এই অবগুণ্ঠিত দৃষ্টিপাত যাহা ক্ষণমাত্রেই তৌসিরের চিত্ত হরণ করেছে। যে নয়নার চাহনিতে পতিত হইবে সে নিশ্চয়ই চিরতরে বিলীন হইবে। যে নাঝার এই সম্মোহনের দৃষ্টির ফাঁদে আবদ্ধ হবে, ধ্বংসই তার জন্য চিরন্তর রইবে। নাঝার কেশ তরঙ্গগুলো বড় প্রিয় তসিরের। হে কেশ তরঙ্গগুচ্ছ শুধু তরঙ্গ নয়, এ তো ত্রাম্রাভ কৃষ্ণ কেশদাম।
এই সুরঞ্জিত কেশগুচ্ছ নাঝার কাঁধের উপর দিয়ে নেমে এসে ওর অপরাজেয় রূপকে আরও অলঙ্কৃত করে নিয়েছে। নাঝা এই মুহূর্তে সৌন্দর্যের প্রতিভূ, যার দিকে চেয়ে থেকে তৌসিরের দৃষ্টি তৃষ্ণাচ্ছন্ন এবং মুহান্ধ। তৌসিরের সত্তা নাঝা রূপে বিগলিত হয়ে গেছে। তৌসির তন্ময় চিত্তে চেয়ে রয় তো রয়ই, আর তার এই চাহনি পলক্ষীন, এ চাওয়া শুধু দেখা নয়, রূপের উপাসনা। নাঝার বিহব্বলতা এতটাই তাত্ত্বিক যে তৌসিরের জ্ঞানেন্দ্রিয় নাঝার লাবণ্যের বিভায় আচ্ছন্ন। তৌসিরের মুখে কোনো বাঞ্ছনীয়তা নেই, ও শুধু তৃষ্ণাচ্ছন্ন নয়নে এবং নিষ্পন্দ দেহে নিজের নিস্তব্ধ ভাবাবেগ নাঝা রূপ সুধায় ডুবে আছে। তৌসিরের এই চাহনিতে নাঝা মনোবিরক্তি নিয়ে বলে, এমন গাঁজাখোরের মতো আমার দিকে তাকাবেন না। ধুর বেডি, গাজার থাইকা তোমার চোখের নেশা আরও বেশি ভয়ঙ্কর। আমার চোখের দিকে তাকাবেন না আপনি। না তাকিয়ে কি আর পারি? সাপের মতো সবুজ তোমার এই চোখ দুইটা, মেলা সুন্দর। আপনি আমাকে সাপ কেন বললেন? শাওয়ার মাইয়া, এমন রাগ করিও না। আমি কইতাছি সাপের মতো চোখ তোমার সুন্দর আছে, এইটাই কইলাম। আপনার বলার প্রয়োজন নেই। আপনি আমার দিকে তাকাবেনও না আর এসব বলবেনও না। তৌসিরের এই সুন্দর মুহূর্তে তর্ক বার্তা হজম হয় না, তাই কথা ঘুরিয়ে নমনীয় ভাষায় বলে, হাতে গিটার যখন নিছো একটা গান শোনাও না। আমি পারবো না। তুমি শোনালে আমি শোনাবো, শোনাও না একটা। নাঝা দীর্ঘশ্বাস ছেড়ে তৌসিরের দিকে খানিক সময় তাকায়, তারপর গিটারের তারে আঙ্গুল বুলিয়ে স্নিগ্ধ আর কাতর সুরে গাইতে শুরু করে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। এই গেয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে গেয়ে ওঠে, মাঝে মাঝে তবু। নাঝা গান শেষ করে। নাঝার গলায় গানটা শুনেই তৌসিরের বোধগম্য হতে দেরি হয় না, এই মায়া তার পুরনো প্রেমিকের প্রেমে মরছে, আর মজেই এমন বিরহের গান গাচ্ছে। তৌসির এবার নাঝাকে প্রশ্ন করে বসে, যাকে পছন্দ করো তার কথা মনে হলো নাকি তোমার? যার বাস অন্তরের অন্তঃস্থলেই তাকে মনে করার প্রয়োজনই বাকি। আইসা, এখনো তারে পাওয়ার সুযোগ যদি পাও তাইলে কি করবে? তৌসিরের করা এই প্রশ্নেও নাঝা শুধুই দীর্ঘশ্বাস ছাড়ে। তৌসিরের ধারণাও নেই নাঝা কতখানি চায় তালহা ভাইকে। নাঝা নরম গলায় উত্তর দেয়, তাকে পাওয়ার লোভ আমার পরপার অবধি থেকে যাবে। নাঝার মুখের কথায় বেশ অস্বস্তি হয় তৌসিরের। কেন এই অস্বস্তি তা তৌসিরের অজানা। তৌসির চুপ করে যায়। নাঝা আবার বলে, আমার ঘোলাটে মস্তিষ্ক আমার স্থির। আচ্ছা, আমি কি কোথাও আছি? আছেন তো, আমার বর্তমানে, আমার ভবিষ্যতে, আমার অধিনায়ক রূপে, যাকে আমার মস্তিষ্ক মেনে নিতে চাইলেও মন বারবার প্রত্যাখ্যান করে। নাঝার বলা এই উক্তি তৌসিরের মনে বেশ ঝাঁকিয়ে বসে। তৌসিরের এসব বিরহের ইতি কাব্য শুনতে আর ভালো লাগে না, তাই একটু নড়ে চড়ে বসে বলে, তুমি গিটার বাজাও, আমি গাইবো। কোন গানের কি? আমি শুরু করছি, তুমি শুইনা বাজাও। এই বলে তৌসির খানিকটা ভারী কিন্তু উষ্ণ সামনে কর্কশ গলায় শুরু করে, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে। এই লাইনটা তৌসির টানে দীর্ঘ করে, শব্দের মাঝে একটু কম্পন দেয়। সুপ্রায় ভেতরের কষ্টটা গলার ভাঁজে আটকে আছে। নাঝা গানটা শুনে আটকে ওঠে, খানিক মুহূর্ত স্তব্ধ হয়ে রয়, তারপর কাপা হাতে গিটারের তারে সুর তোলে। তৌসির যখন দেখে নাঝা সুন্দর মতো টান টেনেছে গিটারে, ও আবারও একই গলায় গেয়ে ওঠে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে। বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। এই গেয়ে আক্ষেপী গলায় একটু আওয়াজ দিয়ে গেয়ে ওঠে, আগুন জেলেও পড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ। এক পর্যায়ে তৌসির গান শেষ করে। তৌসিরের গাওয়ার ধরনটা ছিল
একদমই বিষাক্ত, যেমনটা কাউকে গলায় লেগেছে শুনতে একদম নিখুঁত রূপে ধারণ করেছে প্রতিটি লাইন গানের। কিন্তু নাঝার বুকে ভয় ঢুকেছে এতে। আচ্ছা, তৌসির কেন এই গান তারির সামনে গাইল? তৌসির কি জেনে গেল সব? না, কিভাবে জানবে? নাঝার হাত পা ঠান্ডা হয়ে যায়। যদি তৌসির ওই সব বিষয়ে অবগত হয় তাহলে আজই নাঝার শেষ রাত। তৌসির কুকুরের মতো মারতে মারতে নাঝাকে মেরে ফেলবে, সব শেষ হয়ে যাবে সব। নাঝা এগুলো ভেবে হাঁসফাঁস করতে থাকে, ভয়ে আতঙ্কে ভেতর খুইয়ে যেতে থাকে। হাত পা অবশ হয়ে যাওয়ায় নিজের হাতে ধরা গিটারটি পাশে রেখে দেয়। এমনই মুহূর্তে তৌসিরের মনে পড়ে একটা কথা, তাই ফট করে বলে ওঠে, তালুকদারের মাইয়া, একটা জিনিস আনছি তোমার লাইগা। মিসওয়াকের কথা যে বলছিলা, নাও। নাঝার শান্তির শ্বাস ফেলে। যাক, অমন কিছু না। হাত বাড়িয়ে মিসওয়াকটা হাতে নেয়। প্রথমে ঠিক বুঝতে পারেনি এটা নিমের ডাল, তবে হাতে নিয়ে বুঝতে পারে এটা নিমের ডাল। তৌসির এটাকে মিসওয়াকের শেপ দিয়ে নিয়ে এসেছে। নাঝা দাঁতে দাঁত চেপে তৌসিরের দিকে স্বল্প ক্রোধ নিয়ে চেয়ে বলে, নিমের ডাল কেন? মিসওয়াক একটা 30 টাকা, তাই নিমের ডাল দিয়াই কইরা নাও, দাঁতের মারিও ভালো থাকবো। লাগবে না আপনার আমায় এনে দেওয়ার, আমার সব কিছু এনে দিয়েছে আমার পরিবার। এই বলে ডালটা ফেলতে চায়, কিন্তু এতে নাঝা ব্যর্থ হয়। তৌসির ঝাপটি মেরে তার হাত থেকে ডালটা নিয়ে বলে, ও আমার সেটের বাল, তোমার না লাগলে ফেলে দিও না, আমার লাগবো। এই বলে এই ডালটা নিজের হাতে নিয়ে নেয়। নাঝা আর কোনো বাক্য ব্যয় না করে চুপচাপ উঠে রুমে চলে যায়। নাঝাকে চুপচাপ যেতে দেখে তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ধরায়, রংধনুর কাছেও অত রং নাই যত রঙের রূপ আমার বউ ধারণ করে। এখন অতন্দ্র প্রহর, রাত্রি তিমিরের ঘন আবরণে ঢেকে রেখেছে চরাচর। সব নিস্তরঙ্গ হয়ে আছে নিস্তব্ধতার রাজত্বে। নিদ্রাচ্ছন্ন তৌসিরকে আচমকাই ওর বিবিজান ফোন করে বাড়ির পশ্চাৎ ভাগে ডেকেছেন। এই স্থান ও নিষিদ্ধ প্রহরে এমন অপ্রত্যাশিত আহ্বানে তৌসিরের কৌতূহল আর বিস্ময় নিয়ে নিদ্রা ত্যাগ করে উঠে এসেছে। তৌসির বেশ অবাক হয়ে পদক্ষেপ ফেলছে, কারণ বাড়ির পেছনে কোনো বসতি বা কার্যক্ষেত্র নেই। ওটা একেবারেই জনমানবহীন এক শ্মশান জায়গা। এই নিবিড় অন্ধকারে এমন রহস্যময় আহ্বান কেন? এই প্রশ্নই ওর মনে কৌতূহলের ঢেউ তুলছে বারংবার। এসব আওড়াতে আওড়াতে বাড়ির পেছনে আসে। বাড়ির পেছনের ঠিক মাঝামাঝি স্থানে এসে দাঁড়াতেই তৌসির চমকে ওঠে। সেখানে টর্চ লাইট হাতে দাঁড়িয়ে আছেন নাজম চাচা আর রুদ্র। তাদের সামনে একেবারে কেন্দ্রে তার বিবি জানন দাঁড়িয়ে আছেন। ওনার হাতে ধরা একটা রক্তাক্ত লোহার কুঠার থেকে টুপটুপ করে রক্ত মাটিতে গড়িয়ে পড়তেছে। এই দেখে তৌসির থমকে মনে মনে ভাবে, এই বুড়ি আবার কারে উপরে পাঠাইলো? অত বিহবল দৃষ্টিতে তৌসির চারদিকে চোখ ঘুরায়। আর তখনই ওর দৃষ্টিতে আসে একজন অর্ধবয়স্ক মহিলার রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। মাথাটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে এক পাশে পড়ে আছে, আর দেহখানি পড়ে আছে অন্যখানি। এই ভয়াবহ দৃশ্য দেখে তৌসিরের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ও কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করে, এ কি বিপত্তি ঘটিয়েছ বিবিচান তুমি? এ কি কাণ্ড? তৌসিরের মুখ থেকে নিঃসৃত হাওয়া বাণী বিবিজানের কর্ণপাত হতেই তিনি চোখ পাকে তৌসিরের দিকে তাকিয়ে কড়া গলায় ধারণ করেন, তোমারে বিয়া করাইয়া দিছি বইলা সাঙ্গে উঠা গেছো, কই ছিলি তোরা, কই থাকোস? এই মাগি কুটির থেইকা বের হইয়া গেট অবধি আইয়া গেছিল, আমি ধইরা বাড়িতে আইনা কুপাইছি। তৌসির বিবিজানের থেকে এই কাহিনী শুনে নাজম চাচার দিকে তাকিয়ে বলে, আমি কি কইতাম? ছোট চাচার দায়িত্বে ছিল না এই মহিলা? এরে তো দাদা যান ধইরা আনছিল। হ্যাঁ, তোর দাদাজান এরে আটকাইয়া রাখছিল, আমি না পারতে মারছি। এখন তোর দাদাজান না আমাদের লগে মাইরা লাইয়া দেয়। আমি এসব কোনোটা জানি না, তোমার ছোট ঢেকারে বলো যা বলার। বেবিজান হাত থেকে কুঠারটা ফেলে দিয়ে দু কদম এগিয়ে এসে নাজম চাচার কান টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলেন,
সারাদিন আসোস এক মদ গিলতে আর আকাম কুকামের কথাবার্তা বলতে। কামের তো কোনো বাল ফালাস না। এ বলেই নাজম চাচার কান ছেড়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেন তার গালে। নাজম চাচা আমার হাতের মার খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এটা প্রথম না, তসির, মিনহাজ মামা, রুদ্র, এমনকি তসিরের আব্বা সহ এখনও বিবিজানের হাতের মার খান। তো নাজম চাচার খাওয়া বড় কোনো বিষয় নয়। উনি থাপ্পড় খেয়ে বলেন, আম্মা আম্মা আর মাইরো না, আমি বুঝি নাই এমন হইব। বিবিজান এবার রুদ্রের দিকে হাত বাড়ান তাকে মারতে, সাথে দাঁত চেপে বলেন, এই বদমাস, তুইও এই দিকে আয়, তোরেও দেই কয়েকটা। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন প্লিজ মিসেস সিকদার। এই শুনে বিবিজান রুদ্ধ ক্রোধে ছোয়াল শক্ত করে তীব্র স্বরে বলেন, মনে মনে কইছিলাম তোর হাতে আমার সিমরানে তুইল্লা দিতাম, কিন্তু তুই যেই লেভেলের বাইন, তোর কাছে দিলে আমার নাতনি সুখে থাকবো না। সিমরানের কথা শুনে রুদ্র এক লাফে আবারও জায়গায় এসে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বলে, না না না, আমি সব কাম পারি, আমি এখন থেকে বালা হয়ে যাবো। বিবিজানার তর্কে জড়ান না, কারণ সময় এখন রজনীর অন্তরতম ক্ষণে। ফজরের আগেই লাশটা গুম করতে হবে। তিনি নাজম চাচা ও রুদ্রকে বলেন, তোর এই লাশ গুম কর। এই বলে তৌসিরের দিকে তাকিয়ে বলেন, আর তুই আমার লগে কুটিরে আয়, কথা আছে। এত রাইতে না গেলে হয় না বিবিজান, আমার বউ ঘরে একলা, ডরাই যদি। বাহ, প্রথমে বিয়া করতে চাইলি না আর এখন এত প্রেম বউ লাগি। না না, কি যে কও, ও ডরাই আর কি। আচ্ছা তাইলে তুই যা, কাইল কথা কমুনে, বাচ্চা মানুষ, ডর বুক লাগতে পারে। তৌসির মাথা নাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর মনে মনে বলে, বুড়ির বুড়ি, এক পা কবরে আর এক পা রাইখা কি রাজত্বটা না করতেছে। নাজম চাচাকে রুদ্র ফিসফিসে বলে, আজ একটা বউ থাকলে আমরাও এমন বউয়ের উলিশা দেখাইতে পারতাম। আমাদের মতো বিশ্ব বদমাইশদের বউ দিয়া টেকটুনি মানুষ কাম কর বেটা। তৌসির ঘরের দরজা আলগোছে খুলে ঘরে প্রবেশ করে। আলগোছে খুলল যাতে নাঝা টের না পাই। ঘরে ঢুকে সামনে তাকাতে দেখে নাঝা যায় নামাজে বসে আছে, পাশে ওর 3 বিড়ালও বসে আছে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ এগিয়ে সে বিছানায় গা এলিয়ে দেয়। খুব ঘুম পাচ্ছে, নিদ্রার তহলদের ডোবা অতি প্রয়োজন। এই ভেবে তৌসির বালিশে মাথা রাখতেই নাঝার গলা কানে ভেসে আসে, শখ মিটিয়ে এলেন নাকি পরনারীর থেকে? এই প্রশ্নে তৌসিরের মনে বেজায় ক্রোধ জন্ম নেয়। কেন এমন কথা বলল নাঝা? সবসময় শুধু মন্দ ভাবনা ভাবে তৌসির সম্পর্কে। ক্রোধ জন্ম নিলেও তথাপি নিজের ক্রোধ সংকোচ করে শান্ত গলায় বলে, অন্য কামে গেছিলাম বাইরে, তুমি যা ভাবতাছো তা না। নাঝা ঠিক বিশ্বাস করতে পারে না তার কথাখানি, তাই আবারও ক্ষীণ গলায় শুধায়, ধোয়া তুলসী পাতা সেজে কি লাভ? সত্য আমাদের দুজনেরই জানা। অতিরিক্ত কিছুই ভালো না তালুকদারের মাইয়া, তুমি বেশি বলতেছো। বাহ, দোষ করবেন আর দোষী বললেই বেশি হয়ে যায়। নারী দোষ ব্যতীত জগতের সমস্ত দোষের বিষ আমার রক্তে মিশা। নাঝার তর্কে যায় না, চুপ হয়ে যায়। হয়তো এটাই সত্য, তথাচ মস্তিষ্ক মেনে নিতে পারলেও অন্তর ঠিকই বলে এগুলো মিথ্যা, সব মিথ্যা। নাঝার এই নীরবতা দেখে তৌসির সিলিংয়ের দিকে তাকিয়ে তাওয়াস্তুম হেসে বলে, বিশ্বাস করলাম না আমারে? বিশ্বাস করতে তো চাই, কিন্তু পরক্ষণেই কানে বাজতে থাকে আপনার নামের শোনা দুর্নামের কাসর ঘণ্টা। তিরস্কারের লীলাভূমিতে মুখোশ ছাড়া বাস করি, দুর্নাম তো থাকবেই। তাই বললা এগুলা বিশ্বাস কইরা আমারে ঘ্যান নাই বা? আপনার প্রতি আমার কোনো ঘৃণা নেই। তাইলে আমারে দোষ দিয়া সব সময় কথা কেন কও? ওটা আপনার অভ্যাসই বলি। এই মাঝরাতে আমায় একা এই ঘরে কোন বিবেকে রেখে গেলেন? এটা তো আমার বাপের বাড়ি না, ভয় হয় আমার একা থাকতে। তৌসির শুনে মনে মনে ভাবে, ওহো, এই ব্যাপার, এই কারণে আমার নাগিন আমার লগে এমন তেরামি করতেছে। তৌসির আলতু হেসে বনে, আচ্ছা, আর জীবনেও যাইতাম না তোমারে তৈয়া, এখন আও ঘুমাই।
আপনার মতন তো বেদিন না আমি, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যাব। ব্যাদিন শব্দটা শোনা মাত্র তৌসিরের আত্মসম্মানে লাগে। সে প্রায় চেঁচিয়ে উঠে বলে, এই বেড়ি মুখ সিনাল, আমারে বেদিন কইস না, আমি শুক্রবার নামাজ পড়ি। নাঝার সর্বাঙ্গ যেন জ্বলে যায় এই অদ্ভুত যুক্তিতে। সমস্ত খুব উগরে দিয়ে বলে, সারা সপ্তাহ বুঝি পিরিয়ড থাকে আপনার, তাই শুধু শুক্রবার নামাজটা পড়েন? এই কথা শুনে তৌসিরের রাগ আর বিস্ময়ে থম মেরে যায়। সেই 19-20 সালে ফেসবুকে সে এমন টাইপ নামাজ না পড়া নিয়ে কথায় কত পোস্ট দেখেছে, নিজেও কতটাই হাহা রিয়াক্ট দিয়েছে। সে সময় সে নিজেও অন্যদের এসব বলে ঠাট্টা করত, কারণ তখনকার তৌসির সব জাউরামিয়ে একপাশে রেখে নামাজটা নিয়মিত পড়ার চেষ্টা করত। কিন্তু এখন আর তা হয় না, যদিও একেবারে ছাড়েনি। হায়রে কপাল, সে মানুষকে যা বলে তামাশা করত, আজ তার নিজের বই তাকে সেই কথা ফিরিয়ে দিচ্ছে। এই দুঃখ কই রাখবে তৌসির? এই মায়া তো বহুত বেত্তমিজ। তৌসির এবার থমথমে কড়া গলায় বনে, তোরে এতদিন ভাবতাম খারাপ, কিন্তু এখন দেখতেছি তুই বিশ্ব খারাপ। আমি যখন এতই খারাপ, তাহলে কইরেন না আমার সাথে সংসার। তৌসির বড্ড বিরক্তি হয় এ কথায়। মনে মনে ভাবে, তোর মতো দুশ্মনের মাইয়ার লগে সংসারকে আর ইচ্ছে করে করতেছি নাকি? বেবি জান আর আমার ভাদাম্যে বাপ জোর কইরা গলায় ঝুলাইছে বইলাই আজ আমার এই অবস্থা। তৌসির উপেক্ষার তিক্ত সুরে বলে, লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুলতেও বিপদ, না খুললেও বিপদ, ঠিক তেমনি তোমার লগে ঘর করলেও বিপদ, না করলেও বিপদ। তৌসিরের কথার উত্তরে নাঝার ঠোঁটে এক ফালি শুষ্ক হাসির রেখা ফুটে ওঠে। এখন আর তর্ক করে না, নিরুত্তর থাকে। ইদানিং তার বড় অবসন্ন লাগে। প্রতিদিনের এই অন্তহীন বিতণ্ডা নিজের সবটুকু জীবনের শক্তি নিংড়ে নিচ্ছে। না, এই তর্কের কোনো কুল কিনারা নেই। না, এভাবেই নিজেকে ক্ষয় হতে দেওয়া যাবে না। মনকে শক্ত করে নিজেকে সামলাতে হবে। তৌসিরের সাথে বাদানুবাদে জড়ালে সে আগুনে ঘি ঢালা হবে। তার চেয়ে নীরবতায় শ্রেয়। এ বৃথা বাক্য ব্যয় করে আর কি বা হবে? দিন শেষে মানুষটা যেমনই হোক, তাকে আকৃত নাঝাকে এই সংসার সমুদ্রে ভাসতে হবে। তাকে মেনে নেওয়া, মানিয়ে চলা এখন তার নিয়তি। এই ছটফটানি, এই অস্থিরতা এখন বড্ড অর্থহীন। ফজরের পর নাঝা ফজরের নামাজ শেষ করে তেলাওয়াত করে একটু বাগানে হাঁটতে গিয়েছিল, কিন্তু হালকা ঠান্ডা লাগায় আর বেশিক্ষণ হাঁটেনি। ফের ঘরে চলে এসেছে। একটু ঠান্ডা লাগলেই ওর আবার হাঁচি দেওয়া শুরু হয়ে যায়, আর হাঁচি দিতে দিতে সারা শরীর নড়ে জ্বর উঠে যায়। এই সমস্যা নাঝার ছোটবেলা থেকেই। সিজারে জন্ম হওয়ায় অল্পতে অসুস্থ হয়ে যায়। ও আর ওর ভাই নাঝারেরও একই সমস্যা। ওরা ছুঁইতে মরা পাতার মতো, একটু আঘাতেই নুয়ে পড়ে। ঘরে এসে এখন শুয়ে শুয়ে রিলস দেখতেছে। বাড়ির রান্নাঘরে আজ আর যায়নি। তৌসির পূর্ব দিকে পা দিয়ে বিছানায় শটান ভঙ্গিতে শুয়ে আছে, আর নাঝা তার বুকের মধ্যস্থলে মাথা রেখে দক্ষিণ দিকে পা দিয়ে বা পার হাঁটুর উপর ডান পা তুলে আয়েশ করে শুয়ে ইনস্টাগ্রামে রিলস দেখতেছে, তাও সাউন্ড ফুল দিয়ে। তৌসির নাঝার এই সব কাণ্ড খুবই বিরক্ত, খুবই। আর হবে নাই বা কেন? তৌসিরকে যে বড্ড জ্বালাচ্ছে নাঝা। এই যে তৌসিরের বক্ষে মাথা রেখে শুয়ে আছে, তাতে তৌসিরের অসুবিধা নেই, আপত্তিও নেই, কিন্তু নাঝা শান্তিতে শুয়ে নেই, বারবার মাথা নড়াচড়া করাচ্ছে। এর উপর নিজের লালচে কালো চুলগুলো খোপা খুলে তৌসিরের চোখে মুখে গলায় ছড়িয়ে দিয়েছে। সাথে তো ফোনের সাউন্ড আছেই। এই সাউন্ডটাই বেশি বিরক্ত করতেছে তৌসিরকে। ঘুম লাগলেই ভেঙে যাচ্ছে। তৌসির কিছু বলার জন্য মুখ খুলবে তার সাধ্য নেই। মুখ খুললেই নাঝার চুল তার মুখের ভেতরে চলে যায়। তৌসির হাত দিয়ে নিজের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে আধো ঘুমিয়ে গলায় বলে, নাঝা, সাউন্ড কমাও। সাউন্ড কমানোর কথা শুনে নাঝা কিছু সময় নীরব থাকে, তারপর কমায়। এই দেখেই তৌসির আর কিছু বলে না। তথাপি খানিক মুহূর্ত পর নাঝা ফাইজলামি করে আবারও ভলিউম বাড়িয়ে দেখতে থাকে। তৌসির কানের কাছে ফোন নিয়ে ধরে, তারপর আবারও সরিয়ে আনে। ও নিয়ত করে নিয়েছে তৌসিরকে এখন আর ঘুমাতে দেবে না। তৌসির নাঝার শয়তানি ধরতে পেরেও চোখ বুজে রয়, ভাবে হয়তো কিছু সময় পর
ফাইজলামি বন্ধ করে দিবে, কিন্তু তার হয় না। নাঝা অনবরত এমন করতে থাকে। না, এবার আর সহ্য করা যায় না। হে মেয়ে চরম থেকে চরম বেয়াদব। তৌসির বেশ বিরক্ত হয়ে চোখ খুলে ধমকায়। এই সিনাল, তোর শাওয়াটার সাউন্ড কমা, আমারে ঘুমাইতে দে। কিন্তু নাঝা এসবের তোয়াক্কা করছে না। ও রেল সাউন্ড দিয়েই দেখে যাচ্ছে। তৌসির চোখ বুজে তাও শুয়ে আছে। মনে মনে ভেবেছে, বদমাইশনি যা ইচ্ছে করুক, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। তথাপি ঘুম কি আসে? সাউন্ডে কানে জ্বালা ধরে যাচ্ছে। তৌসির চোখ খুলে নাঝার দিকে চেয়ে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।